ক্লাস নিচ্ছে আবির। বোর্ডে কিছু লিখছে, এমন সময় একটা কাগজের বল এসে আছড়ে পড়ে তার পিঠে। আবির ঘুরে দাঁড়ায় আর কাগজের বলটা হাতে তুলে নেয়। যেখানে গুটি গুটি অক্ষরে লেখা ছিল আই লাভ ইউ স্যার, পাশে একটা হার্ট আঁকা ছিল। পুরো ক্লাস চুপ, কোনো শব্দ নেই, যাকে বলে পেন ড্রপ সাইলেন্স। সকলেই আবিরের দিকে তাকিয়ে, অয়ন, মোহনা, নেহা, সবাই। আবির মুচকে হেসে সেই কাগজটা ভাঁজ করে রাখে আর বলে, সরি টু সে, আই লাভ মাই বিউটিফুল ওয়াইফ অনলি। কথাটা শেষ করেই নিজের বাঁ হাতটা সকলের সামনে তুলে ধরল। আঙুলে একটা আংটি চকচক করছে। কথাটা শুনে আর আংটিটা দেখে ক্লাসের অধিকাংশ মেয়ের মুখগুলো কালো হয়ে গেছে, যেন ঘোর অমাবস্যা লেগেছে ওদের চেহারায়। অয়ন, নেহা, মোহনা মিট মিট করে হাসছে আর ক্লাসের বাকি ছেলেরাও ঠোঁট টিপে হাসছে। এদিকে আদনান সাহেব পাগল প্রায়, নিজের মাথার চুলগুলো নিজেই টেনে ছিঁড়ছে। গতকাল রাতের বোটের ঘটে যাওয়া ঘটনা জানতে পেরে ছুটে যায় সেখানে, আর গিয়ে দেখে তার সকল লোক মৃত, সঙ্গে মেহরাব খানের লোকও পড়ে আছে। তাই খুব সহজেই আন্দাজ করতে পারছে এই কাজটা মেহরাব খান করেনি, কোনো তৃতীয় পক্ষের লোক করেছে। শহরে নতুন গ্যাং এসেছে। ইতিমধ্যে রাশিয়ান মাফিয়ারা সম্পূর্ণ পেমেন্ট ফেরত নিয়েছে। পেমেন্ট ফিরিয়ে না দিলে রাশিয়ান লোকগুলো আদনানকে শেষ করে দেবে। তাই নিজের জীবন বাঁচাতে সব টাকা ফিরিয়ে দিতে হলো। আদনান সাহেব এখন দিশেহারা। ওদিকে মেহরাব খান ছুটছে হসপিটালে, আলীর জ্ঞান ফিরেছে। কে ছিল ওরা আলী? ওদের চেহারায় কালো কাপড় দিয়ে ঢাকা ছিল, চিনতে পারিনি কে ছিল। তোমার কি মনে হয় কে হতে পারে? আচ্ছা, রবিনা শেখের লোক নয় তো ওরা? না, রুবিনা শেখের শিকড় অনেক লম্বা হলেও সে এমন কাজ করার সাহস করবে না। আদনান জানতে পারলে চিন্তা পুঁতে ফেলবে। আমার মনে হয় শহরে কোনো নতুন গ্যাং এসেছে, আর নয়তো ওরা কোনো সিক্রেট এজেন্ট। আচ্ছা, বুঝতে পেরেছি। তা যাই হোক, লোকগুলোর নিশানা বড় কাঁচা, ঠিকমতো হাটের মাঝখানে গুলি করতে পারেনি। আলী বুঝতে পারল মেহরাব কিসের কথা বলছে। আগন্তুক আলীর হাটের ঠিক 4 ইঞ্চের নিচে গুলি করেছে। আলী সেটা বুঝতে পেরে মিটিমিটি হেসে মেহরাবকে বলে, আপনি কি চাইছিলেন আমি যেন মরে যাই? আলীর খুনসুটি করা কথায় মেহরাব হাহা করে হেসে উঠল আর বলল, আরে না রে, আমি এমন চাইছিলাম না। আর তুই তো আমার সোনার ডিম দেওয়া হাঁস, তোকে কিভাবে আমি হারাবো বলতো? কাঁধ থেকে গতকাল রাতেই তামিম গুলিটা বের করে দিয়েছিল। এখন বসে রাতের করা ব্যান্ডেজ পাল্টে নতুন করে আবার ড্রেসিং করে দিচ্ছে তামিম। অয়ন পাশে বসে আছে, দেখছে কিভাবে স্থির হয়ে বসে আছে সে। ব্যথার লেশ মাত্র নেই চেহারায়। গতকাল রাতে অয়ন সেই গুলিটা নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে চালিয়েছে। অয়নের খুন খারাপা করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আগন্তুকের মানুষ মারা দৃশ্য অয়ন ভুলতে পারছে না। মানুষ মারা যেন তার কাছে ডাল ভাত। গতকাল ওদের কেন বলেছিলেন আমি আপনার হবু স্ত্রী? নিজের ঘরে বসেছিল আবির। হঠাৎ করেই অনুমতি ছাড়া নেহা ঘরে ঢুকে এমন প্রশ্ন করে। আবির একটু হতভম্ব হয়, তারপর উঠে নেহার সামনে দাঁড়ায়। নেহা আবিরের সামনে যেন কোনো ছোট বাচ্চা। নেহার ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে উপরের দিকে তাকিয়ে। আবিরের সঙ্গে কথা বলতে তাই নেহা আবারও বলে, দয়া করে উত্তর দিন, দাঁড়ানোর প্রয়োজন নেই। আবির বিষয়টা বুঝতে পারল, তাই বসে পড়ল আর বলল, ওরা যেন আর তোমাদের বিরক্ত না করে, তাই বলেছিলাম। দেখো, প্রথম কথা হচ্ছে, যদি সেদিন ওদের অল্প ঝাড়ি দিয়ে বা প্রিন্সিপালের ভয় দেখিয়ে ছেড়ে দিতাম, তাহলে ওরা আবার তোমাদের বা অন্য স্টুডেন্টদের বিরক্ত করত। তাই ওদের বলছি, তুমি আমার। কথা যেন গলায় আটকে গেল, সম্পূর্ণ বলতে পারল না আবির। নেহা আবিরের দিকে অপলক তাকিয়ে আছে। আবিরের দিকে তাকিয়ে থেকেই নেহা আবারও প্রশ্ন করল, আরে কানে কানে যেটা বললেন সেটা কেন বলেছেন? কোনটা? ওই যে ওইটা। আবির বুঝতে পারল নেহা কোন কথাটা বলছে। নেহাকে একটু বিরক্ত করতে না বোঝার ভঙ্গিতে বলল, আহা, কোনটা ভালো করে বুঝিয়ে বলো, মনে পড়ছে না তো। আরে বললেন যে ইউ আর লুকিং সো গর্জিয়াস টুডে। কথাটা তো এমনিতেই বলতে পারতেন, কানে কানে বলার কি ছিল?
আবির একটু মনে করার ভঙ্গিতে উত্তর দিল। ও আচ্ছা, ওটা সুন্দরকে সুন্দর না বলে কি বলা যায় আমার জানা নেই। আর কানে কানে বলার কারণ ছিল ওরা যেন বুঝতে না পারে আমি মিথ্যা বলছি, তাই একটু ক্লোজ হয়ে বললাম। আচ্ছা, তুমি কেন এসেছিলে? নেহা এবার থমকে গেল। কোনো কিছু না ভেবেই এমনি বলে এক ছুটে পালিয়ে গেল আবিরের ঘর থেকে। মোহনা, অয়ন আর নেহা এসেছিল মৌসিকে দেখতে। সেদিন মৌসি ভার্সিটি গেল, নেহার সঙ্গে দেখা হলো না। তারপর নেহা বিষয়টা জানতে পারলো, তাই আজ ওরা সবাই এলো। নেহা এসে কিছু দরকার বলে আবিরের ঘরে চলে যায়। আর হলরুমে বসে গল্প করছে ইমতিয়াজ, অয়ন, মোহনা আর মৌসি। এখন যুক্ত হলো নেহা, আর একটু পরেই এলো আবির। এখন তাদের আলোচনার মূল বিষয় হলো আগামীকালকের ট্যুর। মৌসি ট্যুরের কথা শুনে যেতে চাইল। ইস, কেন যে বড় হলাম, নয়তো তোমাদের সঙ্গে ট্যুরে যেতে পারতাম। আরে আপু, মন খারাপ করো না, ইমতিয়াজ স্যার যদি চায় তোমাকে সঙ্গে নিতে পারে। এই কথা শুনে সকলেই মোহনার দিকে তাকায়। সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু এখন মোহনা। আরে আমার দিকে এইভাবে তাকানোর কিছুই নেই। প্রফেসররা যদি চায় তাহলে নিজের ফ্যামিলিকে থেকে একজন সঙ্গে নিতে পারবে, কিন্তু শর্ত একটাই, ফ্যামিলি মেম্বার যদি ছেলে হয় নিজের রুম পার্টনার করতে পারবে, আর যদি ফ্যামিলির মেম্বার মেয়ে হয় তাহলে আলাদা রুমে থাকবে। মোহনার কথায় সকলেই অবাক। নেহা অবাক হয়ে মোহনাকে জিজ্ঞেস করলো, তুই এত খবর কিভাবে জানিস? ওনারা স্যার হয়েও এটা জানে না? নেহা ডার্লিং, তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমি একসময় আমাদের স্কুলের বিবিসি নিউজের রিপোর্টার ছিলাম। একটু ভাব নিয়েই কথাটা বলল মোহনা। অয়ন পাশে বসে ভাবছে, এই মেয়েকে যদি বিয়ের জন্য প্রপোজ করে তাহলে আজীবন এই মেয়ে তাকে নাকে দড়ি বেঁধে ঘোরাবে। কিন্তু কিছু করার নেই, সকল পুরুষ তার ব্যক্তিগত নারীর কাছে দুর্বল। ঠিক আছে, আমি প্রিন্সিপালের সঙ্গে কথা বলছি। আর যেহেতু মৌসি তোমাদের জন্য ট্যুরে যেতে চায়, সেজন্য সবার সিট একই পাশে রাখছি। আর কারো কি কোনো সমস্যা আছে? ওয়েন, তুমি কি বমি করো? অয়ন যেন আকাশ থেকে বলল, যে প্রশ্ন মেয়েদের করা প্রয়োজন নেই সেই প্রশ্ন করা হচ্ছে তাকে। এর থেকে লাঞ্ছনার আর কি হতে পারে? অয়ন মুখে কিছু বলল না, শুধু মাথা এপাশ ওপাশ নাড়িয়ে না বোঝালো। আচ্ছা, তাহলে মোহনার সিটে জানালার পাশে দিচ্ছি। ওর ওসব সমস্যা আছে হয়তো, আর তার পাশের সিট তোমার। ইমতিয়াজ, তুই মৌসির পাশে, ওর বাসে ওঠার অভ্যাস নেই। সবার সেট প্ল্যানিং বলল, কিন্তু নেহারটা বলা হলো না। এতে নেহা একটু মন খারাপ করলেও সেটা বুঝতে দিল না। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে ওরা তিনজন যার যার মতো বাড়ি চলে যায়। নেহা বাড়ি পৌঁছে দেখে আদনান সাহেব আর রুবিনা শেখ কিছু একটা বিষয় নিয়ে কথা বলছে, খুব চিন্তিত দেখাচ্ছে। নেহা অনুমতি নিয়ে ওদের পাশে বসলো আর বলল, আগামীকাল ভার্সিটি থেকে চলে যাচ্ছে 2 রাত 3 দিনের। আমি যেতে চাই। কোথায় যাচ্ছ? সি বিচ। আমার সব বন্ধুরাই যাচ্ছে। নেহার ট্যুরের কথা শুনে আদনান সাহেবের চোখ মুখে চিন্তা দূর হয়ে গেল। মনে মনে আঁটল এক ভয়ানক ফন্দি। রুবিনা শেখ মেয়ের খুশির কথা ভেবে রাজি হয়ে যায়। পার্বত্য চট্টগ্রাম আঁকা বাঁকা সরু রাস্তা, রাতের কুয়াশা পড়ে রাস্তা হয়ে আছে পিচ্ছিল। এমন বিপজ্জনক রাস্তাতেও নিজের পছন্দের কেটিএম বাইকটি হাঁকিয়ে যাচ্ছে আগন্তুক, পিছনে তামিম বসে। তামিম চুপচাপ বসে উপভোগ করছে তীব্র ঠান্ডা বাতাস। তামিমের নাক মুখ জমে যাওয়ার উপক্রম, তাও সে হেলমেট পরছে না। আগন্তুক আপন মনে গান গেয়ে চলেছে। আমি কি দেখছি? হায়, একলা পথে দাঁড়িয়ে, সে ছিল দূরে দূরে তাকিয়ে। আহারে, কোথায় পাবো তাহারে, যে ছিল মনের গহীনের কোণে। সে বাইক চালাচ্ছে আর আপন মনে গান গাইছে, আর তামিম মনোযোগ দিয়ে শুনছে এক ব্যথিত প্রেমিকের আর্তনাদ। সকাল 8টা বাজে ট্যুরে যাওয়ার জন্য ভার্সিটি থেকে 5টা বাস রিজার্ভ করা হয়েছে। 9টা নাগাদ বাস ছাড়া হবে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। তারপর সেখান থেকে জাহাজে করে যাবে সি বিচ। মোহনার অয়ন দাঁড়িয়ে আছে তাদের বাসের সামনে। টুকটাক কথাও বলছে ওরা। ওদের কথা বলার মধ্যেই একটা মেয়ে এসে অয়নকে জিজ্ঞাসা করে, তুমি কোন বাসে আসো? ইরার প্রশ্নটা শুনে মোহনার যেন সারা গায়ে জ্বালা শুরু হলো। মেয়েটা দেখতে মোহনার চেয়েও অনেক বেশি সুন্দরী আর লম্বা। অয়নের সঙ্গে খুব মানাবে। অয়ন স্বাভাবিকভাবেই উত্তর দিল, বাস নাম্বার 4। মেয়েটা যেন খুব খুশি হলো। হাসি মুখে আবারও বলল, ও আচ্ছা, আমিও এই বাসেই আসি।
যদি কিছু মনে না করো তাহলে তুমি কি আমার পাশের সিটে বসবে? এবার যেন মোহনা কান্না করেই দেবে। অয়ন তো জানে না মোহনা যে তাকে ভালোবাসে। যদি অয়ন মেয়েটার সঙ্গে বসতে রাজি হয়। এইসব ভেবে মোহনা নিজের দিকে তাকিয়ে আছে, চোখে পানি চিকচিক করছে। হঠাৎ করে নিজের আঙুলের ভাঁজে মোহনা অয়নের আঙুলের উপস্থিতি টের পেল। অশ্রুসিক্ত নয়নে মুখ তুলে তাকায় অয়নের দিকে। অয়ন মোহনার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে ইরাকে বলে, সরি, আমি আপনার বাসায় বসতে পারছি না। যদি আমার গার্লফ্রেন্ড না থাকতো তাহলে হয়তো ভেবে দেখতাম। ইরা কিছু বলল না, চেহারাটা বিকৃত ব্যঙ্গ করে চলে গেল। মোহনা এখনো অবাক হয়ে দাঁড়িয়ে আছে। মানে এখন অয়ন মোহনাকে প্রপোজ করলো, আর সেটা মোহনার যে সুন্দরী মেয়েকে রিজেক্ট করে। এইটা মোহনার বিশ্বাসই হচ্ছে না। দূরে দেখা যাচ্ছে নেহা এদিকেই আসছে। তাই মোহনা অয়নের হাতের বাঁধন থেকে নিজের হাতের বাঁধনটা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু অয়ন মোহনার হাত ছাড়ল না, উল্টে আরো শক্ত করে ধরল। নেহা ওদের কাছে এসে দেখে ওরা দুজন হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে। অয়ন খুব স্বাভাবিকভাবেই আছে, কিন্তু মোহনা লজ্জায় লাল নীল হচ্ছে। নেহা মোহনাকে দেখে হাসতে হাসতেই বলে, আরে আমি তো সব জানি, এখন আমাকে দেখে এবার লজ্জা পেতে হবে না। অয়ন মিটিমিটি হাসলো নেহার কথায়। মোহনা এখনো অয়নের হাত থেকে ছাড়া পেতে ব্যস্ত। এরই মধ্যে আবির, ইমতিয়াজ আর মৌসি এসে উপস্থিত হলো। ওদের দেখে অয়ন মোহনার হাত ছেড়ে দিল। মোহনা যেন এখন একটু নিঃশ্বাস নিতে পারল। সবাই সবার সিটে গিয়ে বসলো, শুধু ইমতিয়াজ আর আবির বাদে। তারা দুজন সকল শিক্ষার্থীদের বাসে তুলে যার যার জায়গা বুঝিয়ে দিয়ে নাম ডেকে উপস্থিত নিশ্চিত করে তাদের সিটে গিয়ে বসলো। ইমতিয়াজ গিয়ে বসলো মৌসির পাশে। নেহা জানলা দিয়ে বাইরে তাকিয়ে উদাস ভঙ্গিতে তাকিয়ে তার পাশে কে বসেছে বা বসবে তার কোনো খেয়াল নেই তার। যথাসময়ে বাস ছেড়ে দিল। নেহা এখনো বাইরে তাকিয়ে। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। এমন বাইরে তাকিয়ে কি জার্নিটা শেষ করবে নাকি? মৌসির গলার স্বর পেয়ে নেহা ফিরে তাকায়। মৌসি নেহার পাশে বসে আছে। প্রথমে ইমতিয়াজের সঙ্গে বসেছিল সে, তারপর কি ভেবে যেন আবিরকে ইমতিয়াজের পাশে বসিয়ে দিয়ে নিজে উঠে এসে নেহার পাশে বসে। নেহা মৌসিকে দেখে খুব মিষ্টি করে হাসলো আর বলল, তেমন কিছু না, আসলে আমি ভেবেছিলাম আমার পাশের সিট খালি কেউ বসবে না, তাই বাইরে তাকিয়েছিলাম, ভাবিনি আপনি আমার পাশে বসবেন। ইমতিয়াজের সঙ্গেই বসেছিলাম, পরে ভাইয়া বলল ওদের নাকি কি একটা জরুরি কথা আছে, তাই ভাবলাম ওরা ওদের আলাপ করুক, আমি তোমার সঙ্গে গল্প করি। ভালো করেছেন, এখন আর আমার পুরো জার্নি বোরিং লাগবে না। হ্যাঁ, এটা ঠিক বলেছ। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে কে আছে? মৌসির করা প্রশ্নে নেহার ঠোঁটের হাসি উবে গেল। মলিন মুখেই উত্তর দিল, ফ্যামিলি বলতে তেমন কিছু বুঝি না। বাড়িতে মা আছে, আদান আঙ্কেল আছেন, উনি আমার দ্বিতীয় স্বামী। বাড়িতে অনেক কাজের লোক আছে, নিলয় ভাই ছিল, এখন অনেক বছর হলো সে নেই। আর আমার থাকা না থাকা কোনো কিছু ম্যাটার করে না। হ্যাঁ, এটাই ফ্যামিলি, আর এরাই আছে ফ্যামিলিতে। মৌসি বুঝলো নেহার মনের অবস্থা, তাই নেহাকে হালকা করতে নিজে হেসে হেসে বলল, ছাড়ো, আমাদেরও কেউ নেই। আমি এতিমখানায় আসার বছরখানেক পর আবির সেই এতিমখানায় আসে, সঙ্গে ইমতিয়াজও। বয়সে আমি আবির ইমতিয়াজের বড়, কিন্তু ওরা দুজন আমাকে বড় বলে দাম দেয় না, তাই দমে থাকি। আবার ইমতিয়াজ তো আমাকে প্রথম দেখেই বলেছে বিয়ে করলে আমাকেই করবে, অন্য কাউকে না, গাধা একটা। মৌসির কথায় নেহা খিলখিল করে হেসে ওঠে। ওর হাসির শব্দ পেয়ে মোহনা, অয়ন, আবির, ইমতিয়াজ ওর দিকে তাকাতে বাধ্য হয়। মোহনা তো অবাকের চরম সীমায়। বন্ধুত্বের এই 5 বছরে মোহনা কখনোই নেহাকে এমন হাসতে দেখেনি। নেহা যখন বুঝতে পারল তার হাসিতে সবাই তার দিকে তাকিয়ে
তখন হাসি থামিয়ে দিল আর রিনরিনে আওয়াজে বলল, সরি। আরে হাসলে আবার সরি বলতে হয় নাকি? তুমি হাসো তো, হাসলে তোমাকে অপরূপা লাগে। নেহা মৌসির কথায় মুচকি হাসল। তারপর দুজনের মধ্যে অনেক কিছু নিয়ে গল্প হলো। পাশাপাশি সিট হওয়াতে অয়ন আর মোহনাও মৌসির সঙ্গে গল্প করতে লাগলো। গল্প করতে করতে নেহা ঘুমিয়ে পড়ল মৌসির কাঁধে। বেশ কিছুক্ষণ পর নেহার ঘুম ভাঙল। নিজেকে আবিষ্কার করলো শক্তপোক্ত কোনো জায়গায়। মিটমিট করে চোখ খুলে দেখলো সে আবিরের বুকে মাথা রেখে ঘুমোচ্ছে। বিষয়টা বুঝতে পেরে নেহা দ্রুত আবিরের বুক থেকে মাথা তুলে নিল। চারিদিকে চোখ বুলিয়ে দেখলো বাস সম্পূর্ণ ফাঁকা, কেউ নেই। নেহা আমতা আমতা করে জিজ্ঞেস করলো, আমরা কি পৌঁছে গেছি? না, আমরা এখনো পৌঁছাইনি, আর একটু সময় লাগবে। একজন খুব ইমার্জেন্সি ছিল, তাই বাস থামাতে হয়েছে। তুমি বলো, তোমার ঘুম হয়েছে ঠিক মতো? নেহা মাথা নাড়িয়ে বোঝাই হয়েছে। আবির আবারও জিজ্ঞেস করে, বাসেই বসবো নাকি বাইরে যাব? একটু বাইরে যাব, এখানে শ্বাস নিতে পারছি না। আবির উঠে বাস থেকে নেমে গেল। নেহা নিজেকে ঠিক করে পরে বাস থেকে নামালো। পেট্রোল পাম্পের একটা দোকানে মোহনা, অয়ন, মৌসি আর ইমতিয়াজ দাঁড়িয়েছিল। ওদের দেখে নেহাও সেদিকে গেল। মৌসি নেহাকে দেখেই বলল, কি ঘুম পড়ি, ঘুম হলো তোমার? ঘুম তো সুন্দর হয়েছে, কিন্তু আমার একটা প্রশ্ন। আমি তো আপনার কাঁধে ঘুমিয়েছিলাম, তাহলে সেখানে আবির স্যার এলো কিভাবে? আসলে হয়েছে কি, আমি তো বাসে উইন্ডো সিট ছাড়া জার্নি করতে পারি না, তাই বমি বমি ভাব হচ্ছিল। আবার তোমার ঘুমটাও ভাঙতে ইচ্ছে হলো না, তাই ভাইকে ডেকে তোমার পাশে বসতে বলেছি। নেহা আর কিছু বলল না, এগিয়ে গেল দোকানের ভেতর। মোহনা আর অয়ন কিছু খাবার জিনিস কিনল, মৌসি আচার কিনল। নেহার এখন হালকা খিদে পায়নি, বড্ড খিদে পেয়েছে। তার এখন এইসব হালকা খাবারে পেট ভরবে না, তার এখন দরকার ব্রেড অমলেট অথবা হেভি কোনো খাবার। সবাই সবার মতো খাবার কিনে নিল। নেহাকে জিজ্ঞেস করা হলো সে কী খাবে। নেহা জানিয়ে দেয় তার খাওয়ার মুড নেই এখন। সবাই বাসে উঠে বসলো। আবির একটা ব্যাগ নিয়ে এলো। এবার আর অন্যদিকে গিয়ে বসলো না সে, সোজা নেহার পাশে বসলো। শীতের দিন হলেও আজ দুপুরের দিকে বেশ ভালোই গরম পড়েছে। আবিরের সাদা শার্টটা ঘেমে ভিজে গেছে। শার্ট ভিজে যাওয়ার কারণে আবিরের ফর্সা প্রশস্ত বুকটা দেখা যাচ্ছে। নেহা নিজের ব্যাগ থেকে পানির বোতল আর নিজের রুমালটা বের করে দিল আবিরের দিকে। আবির কোনো প্রকার বাক্য ব্যয় না করে পানির বোতল আর রুমালটা নিয়ে নিল আর নিজের কাছে থাকা ব্যাগটা নেহার কাছে দিল। রুমাল দিয়ে মুখটা মোছার সময় আবির চোখ বন্ধ করে রুমালে থাকা সুগন্ধিটা শুকতে লাগলো আর আনমনেই বলল, স্যান্ডেলউড পারফিউম। হ্যাঁ, এটা আমার নীলয় ভাইয়ার পছন্দের সুগন্ধি, আর এই রুমালটাও তার দেয়া। আবির যেন মুহূর্তেই গম্ভীর হয়ে গেল। নেহাকে রুমালটা ফিরিয়ে দিয়ে নিজের রুমাল বের করে মুখ মুছল। তারপর ঢকঢক করে পুরো এক বোতল পানি খেয়ে নিল। নেহার কাছ থেকে ব্যাগটা নিয়ে দুটো হেভি লোডেড চিকেন রোল বের করলো। একটা নেহাকে অফার করলো তো আরেকটা নিজে খাওয়া শুরু করেছে। রোলটা দেখে নেহার খিদেটা যেন মাথা চাড়া দিয়ে উঠল। কোনো মতেই আর না করতে পারল না। আবিরের হাত থেকে রোলটা নিয়ে খাওয়া শুরু করলো। বাচ্চাদের মতো খাচ্ছে সে। ঠোঁটের চারপাশে কেচাপ আর মিউনিস লেগে যাচ্ছে। আবির দেখল একবার নেহাকে, তারপর আনমনেই হেসে নিজের খাওয়ায় মন দিল। দুজনের খাওয়া শেষে আবির নিজে টিস্যু দিয়ে মুখ মুছে নেহাকেও টিস্যু দিল আর বলল, তোমার ঠোঁটের চারপাশে মোয়া আর কেচাপ লেগে আছে, মুছে নাও। নেহা আবিরের হাত থেকে টিস্যু নিতে নিতে বিশাল বড় এক ঢেকুর নিল। এতে নেহা খুব লজ্জায় পড়ে গেল আর আবির খুব স্বাভাবিক, কোনো প্রতিক্রিয়া করল না। বাস চলছে নিজ গতিতে। ঘণ্টাখানেকের মধ্যেই ওরা পৌঁছে গেল কক্সবাজারে। এখান থেকে জাহাজে করে ওরা যাবে সি বিচ। খুব আনন্দ ফুর্তি করেই কাটলো 2 দিন। আগামীকাল সকালে তারা চট্টগ্রাম ফিরে যাবে, তাই আজ রাতে সবাই মিলে বারবিকিউ পার্টি করবে। সকলেই তৈরি হচ্ছে। নেহাও আজ খুব সুন্দর করে সেজেছে। সন্ধ্যা 7টা পার্টি শুরু হয়ে গেছে। নেহা, মৌসি, মোহনা আর অয়ন একসঙ্গে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় নেহার একটা কল আসে, আর এদিকে ছেলেমেয়েরা সাউন্ড বক্স চালু করে দিয়েছে। অতিরিক্ত শব্দে নেহা কল রিসিভ করে কিছুই শুনতে পায় না।
তাই সকলের মাঝখান থেকে উঠে নেহা একটু দূরে যায় কথা বলতে। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কোনো আওয়াজ নেই। হঠাৎ করেই পেছন থেকে একটা লোক এসে নেহার মুখ চেপে ধরে, আর নেহা অল্প কিছুক্ষণ ছটফট করে নিস্তেজ হয়ে যায়। লোকগুলো নেহাকে একটা বোটে করে নিয়ে চলে যায়। ওদিকে সবাই পার্টিতে মজা করছে। হঠাৎ করে অয়নের মনে পড়ল নেহার কথা। প্রথম দফায় অয়ন একাই পুরো রিসোর্ট খুঁজে নেয়, কোথাও নেহাকে না পেয়ে সবাইকে জানায় নেহাকে পাওয়া যাচ্ছে না। আবির হন্তদন্ত হয়ে খুঁজছে চারিদিক। ইমতিয়াজ ছুটে যায় রিজার্ভের সিকিউরিটি রুমে সিসিটিভি ফুটেজ চেক করতে। ফুটেজে দেখা যাচ্ছে দুজন লোক নেহাকে অজ্ঞান করে নিয়ে যাচ্ছে। ইমতিয়াজ তৎক্ষণাৎ আবিরকে কল করে। আবির সহ মোহনা, অয়ন আর মৌসি চলে আসে। ওরা একটা বোট নিয়ে বেরিয়ে পড়ে নেহাকে খুঁজতে। আর ফুটেজ দেখে সবাই ভাবতে লাগলো লোকগুলো কে ছিল। এদিকে অয়ন ওদের কথায় কান না দিয়ে কিছু একটা মনে করে দ্রুত নিজের মোবাইল ফোন বের করে লোকেশন ট্র্যাকারে ঢুকে পড়ল। ইমতিয়াজ জিজ্ঞেস করলো, ফোনে কি খুঁজছো? অয়ন কিছু একটা সার্চ করতে করতে বলল, কিছুদিন আগে অনেকগুলো মেয়ে কিডন্যাপ হয়েছিল, তাই আমি নেয়া আর ফোন আর সেফটির জন্য ওদের ফোনের লোকেশন আমার ফোনে কানেক্ট করে রেখে দিয়েছিলাম, যদি কখনো প্রয়োজন হয় সেটা ভেবে। ইমতিয়াজ দাঁত কটমিয়ে বলল, সেটা আগে বলবে না? আবিরের এই মুহূর্তে কোনো কিছুই ঠিক নেই। চোখ দুটো ঝাপসা লাগছে অগত্যায়। আঙুলের ভাঁজে ধরে রাখা ফোনটা তীর তিরিয়ে কাঁপছে। ও বারবার নিজের ফোকাস ধরে রাখতে চাইছে, কিন্তু কিছুতেই পারছে না। অনবরত হাতের পিঠ দিয়ে নাকের ডগা মুছছে, কিছু নেই তবুও মুছছে। মৌসি, ইমতিয়াজ ওরা দুজনেই আবিরের অতিরিক্ত অবসাদগ্রস্ততার কথা জানে। তার উপর নেহা মিসিং। আবির নিশ্চয়ই এখন নিজের মধ্যে নেই। মাত্রাতিরিক্ত উদ্বেগে আবিরের বারবার ঘাড় ফোটানো আর নাকের ডগা মোছা দেখে মৌসি অয়নের দিকে এগিয়ে এসে শান্ত গলায় জিজ্ঞেস করল, কিছু পেলে? কোনো লোকেশন? অয়ন ভ্রু কুঁচকে বলল, লাস্ট লোকেশন দেখে তো এই দ্বীপের আশেপাশে কোনো একটা জায়গা মনে হচ্ছে। তৎক্ষণাৎ আবির আর ইমতিয়াজ ছুটে এসে এর হাত থেকে ফোনটা নিয়ে বলল, কই দেখি। মোবাইলের লোকেশনটা ভালো মতো পরখ করে চোখ কপালে উঠে গেল ইমতিয়াজের। অবিশ্বাসী সুরে অয়নকে বলল, এটা কি আসলে নেহার লোকেশন? আবির ভ্রু কুঁচকে বলল, কেন, কি হয়েছে? ইমতিয়াজ শুষ্ক ঢোক গিলে বলল, আমার জানা মতে এই গুহাটা পরিত্যক্ত। বহু বছর আগে আমেরিকান একটা রিসার্চ টিম এখানে কিছু অবৈধ রিসার্চ চালাতো। ওরা টিনের ছেলে মেয়েদের হরমোন সংগ্রহ করে সেটাকে প্রসেস করে মৃতদেহের স্নায়ু সচল রাখতে ব্যবহার করত। ইটস আ হিউজ ডেঞ্জার। পরবর্তীতে এটা বাংলাদেশ গভর্নমেন্টের নজরে এলে তারা পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে দেয় এই রিসার্চের উপর। এছাড়া ওই টিমের সবাইকে শাস্তির আওতায় আনা হয়েছিল তখন। ইমতিয়াজের কথা শেষ হতেই মৌসি চট করে বলল, নেহাও তো টিনেজ, শি ইজ ওনলি 18+। মৌসির কথাটা পুরোই বিস্ফোরণের মতো গিয়ে হামলে পড়ল আবিরের উদ্বিগ্ন মস্তিষ্কে। ওর সচকিত চোখ দেখে মনে হচ্ছে ও যেন দুয়ে দুয়ে 4 মিলিয়ে ফেলেছে। দুহাতে নিজের লম্বা চুলগুলো সজোরে টেনে ধরে কিছু একটা ভেবে আবির অস্ফুটেই বলল, হি ইজ এ বায়োলজিক সায়েন্টিস্ট। ও নো, দিস মাদারফাক। ওকে আমি জ্যান্ত কবর দিব আজ। আবিরের চরম ক্ষিপ্রতায় উদ্বিগ্ন হয়ে ওরা 4 জন একই সুরে বলে, কি হয়েছে? আবির আর জবাব দিল না। এরই মাঝে ওরা বন্দরে পৌঁছে গেছে। আবির মোবাইলের লোকেশনে চোখ বোলাতে বোলাতে অন্ধকারে মাঝেই পাহাড়ি আঁকা বাঁকা সরু রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলো পরিত্যক্ত গুহার দিকে। পেছনে আলো জ্বালিয়ে রাস্তা পরিষ্কার করে ওর পথ অনুসরণ করে স্বগতিতে এগিয়ে আসতে লাগলো আরও 4 জোড়া পা। তার আর কেউ না, ওরা জীবন মরণের বেস্ট ফ্রেন্ডস, সব দুঃখের সঙ্গী। ইমতিয়াজ, মৌসি, অয়ন আর মোহনা। পাহাড়ের ঢালে এসে গুহার মুখোমুখি হতেই থমকে গেল ওরা। গুহার মুখে পাহারাদারে দাঁড়িয়ে আছে এক বিশাল আকৃতির লৌহ গেট, তাতে আবার পাসওয়ার্ড লাগানো। অয়ন মোহনার হাতে মোবাইল ধরিয়ে দিয়ে বলল, যান, ফ্ল্যাশ ধরো, আমি এটার ব্যবস্থা করছি। আবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোরা প্লিজ তাড়াতাড়ি কর, দম আটকে আসছে আমার। হয়ে গিয়েছে। পাসওয়ার্ড আনলকের পিক পিক আওয়াজ হতেই সবাইকে ঠেলে ভেতরে চলে গেল আবির। আবিরের পেছন পেছন ওরা 4 জন ঢুকে পড়ল গুপ্ত ঘরে। ঘরটাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা উৎকট গন্ধে চোখ মুখ কুঁচকে এলো ওদের সবার। শুধুমাত্র আবিরেরই কিছুতে কিছু হচ্ছে না।
ও হন্তদন্ত হয়ে উদ্ভ্রান্তের মতো চারিদিক হাতড়ে বেড়াচ্ছে। বাইরে থেকে জায়গাটাকে যতটা অন্ধকার আর ভুতুড়ে লাগছিল, ভেতরে তেমন কিছুই নয়। বাল্বের আলোয় চারিদিক ফকফকে ফর্সা। রুমের মধ্যে যত্রতত্র বিভিন্ন মেশিন আর কেমিক্যালের শিশি দিয়ে পরিপূর্ণ। আবিরের অবশ্য এত কিছুতে নজর নেই। ও একটা একটা করে পর্দা, সেলফ, মেশিন সবকিছু তছনছ করে নেহাকে খুঁজছে। খুঁজতে খুঁজতে ভেতরের রুমে ঢুকতেই সেই উৎকট গন্ধটা যেন দ্বিগুণ বেড়ে গেল। এবার মনে হচ্ছে এখনই গলা দিয়ে খাবার উকড়ে আসবে। আবির কোনো কিছুকে তোয়াক্কা না করে সামনে এগিয়ে যায়। ভেতরের দিকে এগিয়ে গিয়ে চারিদিকে চোখ বোলাতেই দেখতে পায় কিছু কাঁচের তৈরি কফিন, যেগুলো স্বচ্ছ পানি দিয়ে ভর্তি। তার মধ্যেই ভাসছে অল্প বয়স্কা মেয়েদের দেহগুলো। এক একটা কফিনে এক একটা মেয়ে। পানির মধ্যে ভাসমান মেয়েগুলোকে দেখতে কি ভয়ানকই লাগছে। আচ্ছা, এদের মধ্যে নেহা নেই তো? প্রশ্নটা মাথায় আসতেই আবির হকচকিয়ে ছুটে এসে প্রত্যেকটা কফিন চেক করতে শুরু করলো, কিন্তু না, একটাতেও নেহা নেই। স্বচ্ছ কাঁচের কফিনগুলো চেক করতে করতেই ওর কানে ভেসে এলো অস্পষ্ট একটা গোঙানির আওয়াজ। হঠাৎ রিনরিনে আওয়াজে আবির সচকিত হলো। ভাবতে থাকলো কোন দিক থেকে আসছে আওয়াজটা। রুমের মাঝ বরাবর টানানো পর্দা, ওপাশ থেকেই আসছে বোধহয় আওয়াজটা। আবির দ্রুত পায়ে সেদিকে এগিয়ে যাওয়ার আগেই অজানা আতঙ্ক আর মাত্রাতিরিক্ত উদ্বেগে কয়েক মুহূর্তের জন্য মস্তিষ্কটা হ্যাং করলো ওর। আবারও মাথাটা চক্কর দিয়ে উঠল পুরো দস্তুর। চোখের সামনে সবকিছু ঝাপসা লাগছে। বার কয়েক চোখের পাতা ফেলে, দৃশ্যপট স্পষ্ট করে। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পুনরায় এগিয়ে গিয়ে এক টানে পর্দাটা সরিয়ে ফেলল আবির। সঙ্গে সঙ্গে পুরো দুনিয়া দুলে উঠল ওর। আবিরের থেকে কয়েক মিটার দূরত্বে পানি ভর্তি কাঁচের কফিনের উপর হাত পা মুখ বেঁধে শুইয়ে রাখা হয়েছে নেহাকে। কপালের দুপাশে লাগিয়ে রাখা রয়েছে কি সব যন্ত্রপাতি। কানের পাশে একটুখানি কাটা দাগ। হাঁটু সমান লম্বা চুলগুলো কফিন ছাড়িয়ে মেঝেতে পড়ে আছে। চোখের সামনে নিজের হৃদস্পন্দনের এমন বিধ্বস্ত রূপ দেখে বারবার যেন দুনিয়া দুলে উঠছে আবিরের। মুখের মাঝে কোনো তরল অবশিষ্ট নেই গলা ভেজানোর জন্য। অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওভার থিঙ্কিং আর তীব্র ক্রোধ তিনে মিলে আবিরের গলা চেপে ধরেছে। সেই সাথে বাক সত্যিও রোধ করে রেখেছে অজানা এক শক্তিবল। তবুও বহু চেষ্টার ফলস্বরূপ অস্পষ্ট সুরে ঠোঁট কাঁপিয়ে আবির ডাকল, হানি। আবিরের কণ্ঠস্বর শোনা মাত্রই সেই দিকে তাকিয়ে মুখ বাঁধা অবস্থাতেই খুনখুনিয়ে কেঁদে উঠল নেহা। তীব্র কান্না জোরে কেঁপে উঠল ওর পুরো শরীর। সবচেয়ে কাছের মানুষের আগমনে নির্বাক কাতরতা আর অভিমানী কান্নায় চোখের কার্নিশ ভিজে উঠেছে মেয়েটার। আবির স্পষ্ট বুঝতে পারছে ওর চোখের ভাষা, যেখানে নেহা বারবার ফুঁপিয়ে উঠে আকুতি সুরে বলছে, আপনি ফিরে আসবেন আমি জানতাম, কিন্তু এত দেরি করে কেন এলেন? আমার বুঝি কষ্ট হয়নি? নেহার চোখের সাথে চোখ মিলিয়ে নির্বাক ধ্বনিতে আবির একই সুরে জবাব দিল, আই এম সরি হানি, আমি রিয়েলি সরি, খুব ভুল হয়ে গেছে। ওদিকে নেহার হঠাৎ বেড়ে যাওয়া কান্নার রোল শুনতে পেয়ে রিসার্চ রুম থেকে বেরিয়ে এসে আকস্মাৎ ওদের সবাইকে দেখে পিলে চমকে গেল আদনান সাহেবের। একসাথে এভাবে এতজনকে দেখে আদনানের হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। সে এখন সবার দিকে তাকিয়ে ভয়ার্ত ঢোক গিলছে শুধু। মনে মনে করছে পালানোর পন্থা। নতুন করে কারোর পদচারণা টের পেয়ে আবির পেছনে ঘুরতেই আদনান সাহেবকে দেখতে পায়। ওকে দেখার সঙ্গে সঙ্গে দমে যাওয়া ক্রোধটা দ্বিগুণ হারে মাথা চাড়া দিয়ে উঠল আবিরের। কপালের রগগুলো ফুলে ওঠে, চোখের সাদা অংশ রক্তিম হয়ে উঠল আপনা আপনি। তীক্ষ্ণ ব্লেডের মতো ধারালো চোয়ালটায় গাম্ভীর্য টেনে আবির তেড়ে এসে তার কপাল চেপে ধরে চোখ মুখ খিঁচে উইদাউট এনি ওয়ার্নিং একের পর এক আঘাত করতে থাকে আদনান সাহেবের নাক বরাবর। সেই সাথে অশ্রাব্য গালি তো আছেই। আবিরের এই ভয়ঙ্কর দানবীয় রূপটা সবাই দেখতে পায় না, হুটহাট বেরিয়েও আসে না। তবে যদি একবার বেরোয় তো সেটা জ্বলন্ত অঙ্গারের মতোই বিভৎস আর নিকৃষ্ট। আমি বলেছিলাম নেহার থেকে নির্দিষ্ট নিরাপত্তায় বজায় রেখে চলবি। বলেছিলাম নেহাকে ছোঁয়ার চেষ্টাও তো দূরের কথা, ওকে ছোঁয়ার চিন্তাও মাথায় আনবি না।
শুয়োরের বাচ্চা, তোকে আজ এই পরিত্যক্ত কুয়ার মধ্যে জ্যান্ত কবর দিব আমি। আর নয়তো আমার নাম আবির এ হাসান নিলয় নয়। আবির কি উত্তেজিত? মোটেই না। সব সময়ের মতোই বাচন ভঙ্গিমা এখনো মসৃণ ওর, তবে গলার স্বরের ভয়ানক ক্ষিপ্রতা স্পষ্ট, যেটা নিলয়ের অস্তিত্ব জানান দেয়। আবিরের করা প্রত্যেকটা আঘাত একেবারে চোখে মুখে এসে হামলে পড়ছে আদনানের। সে দম নেওয়ার ফুরসতটুকু পাচ্ছে না। এভাবে আর কিছুক্ষণ মার খেলে নিজের জীবন এখানেই খোয়াতে হবে। ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ নিজের সর্বশেষ চালটা চালল আদনান। কোনো মতে হাতড়ে বেরিয়ে হাতের কাছে থাকা সুইচ বোর্ডটাই প্রেস করে অন্যদের মতো নেহাকে ফেলে দিল কেমিক্যাল মিশ্রিত পানি ভর্তি কফিনের মধ্যে। সঙ্গে সঙ্গে পানির মধ্যে পড়ে গিয়ে তীব্র ছটফটানি শুরু করে দিল নেহা। অকস্মাৎ এহেন কাণ্ডে পেছনে ঘুরে নেহাকে ছটফট করতে দেখে আদনানকে ছুঁড়ে মেরে নেহার নিকট ছুটে গেল আবির। তখনও বদ্ধ কেমিনে গলা কাটা মুরগির মতো ছটফট করছে নেহা। পুরো কফিন জুড়ে মোটা স্বচ্ছ কাচের আস্তর, কোথাও কোনো খোলার জায়গা নেই। ব্যাপারটা বুঝতে পেরে কফিনের সামনে হাঁটু গেড়ে বসে কাচের আস্তরটাকে ভাঙার উদ্দেশ্যে কফিনের উপরেই নিজের সর্বশক্তি দিয়ে এলো পাথারি ঘষি বসাতে লাগলো আবির। ওদিকে সময়ের ব্যবধানে নেহা ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। আবির সেদিকে নজর দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, হোল্ড অন 1 মিনিট, জাস্ট 1 মিনিট বেবি, প্লিজ হোল্ড অন। আমি এটাকে এখনই ভেঙে গুড়িয়ে ফেলবো। এভাবে ক্রমাগত পাঞ্চ করতে করতে ওর হাত থেঁতলে গিয়ে কখন যে পুরো কফিন রক্তাক্ত হয়ে উঠেছে তার হদিশ নেই আবিরের। ওর দৃষ্টি তো কেবল স্থির হয়ে আছে নেহার নিভু নিভু চোখ দুটোর পানে। এক নাগাড়ে পাঞ্চ করতে করতে হাতের অবস্থা বেগতি। তবুও 1 সেকেন্ডের জন্য থামেনি আবির। যতক্ষণ না রক্তাক্ত কাচের আস্তরে ফাটল ধরে চৌচির হয়েছে ততক্ষণ একই উদ্যমে অনবরত কাচের কফিনে আঘাত করেছে সে। অন্যদিকে নেহার জন্য আবিরের এমন উন্মাদনায় আবিষ্ট বেপরোয়া ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে জর্জরিত হয়ে নিজের আহত শরীরটাকে টেনে টুনে নিয়ে সুযোগ বুঝে কেটে পড়ল আদনান সাহেব। তবে মনে হয় না এই শরীর নিয়ে বেশি দূর যেতে পারবে, কারণ ওর পিছু নিয়েছে অ্যাথলেটিক টমবয় খ্যাত গার্ল মাইশা এহসান মুন্সি। অবশেষে আবির এহসান নিলয়ের মতো বেপরোয়া জেদি রকচটা মানুষের কাছে হার মেনে নিয়েছে কাঁচের তৈরি কফিনটাকে ভেঙে চৌচির করে তবেই ক্ষান্ত হয়েছে আবির। কফিন ভেঙে নিয়েই আবির নেহাকে টেনে বের করে। ওর হাত পা মুখের বাঁধন খুলে বারবার সিপিআর দিতে থাকে আবির। এক নাকারে সিপিআর দিতে দিতে এক পর্যায়ে এসে নেহা লম্বা করে দম নেয়। নেহার শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনতে পেয়েই নিঃশ্বাসের শব্দ ক্ষীণ হয়ে এলো আবিরের নিজেরও। তৎক্ষণাৎ নেহার মাথাটা কাছে টেনে এনে ওর ঠান্ডা ফ্যাকাশে ঠোঁটে অনবরত চুমু খেতে থাকে আবির, নিঃশব্দে নির্লিপ্তে। তবে নেহার শরীরটা এখনো নেতিয়ে রয়েছে। চোখ মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করে আছে। দেখে মনে হচ্ছে শরীরে এক রক্তিও শক্তি অবশিষ্ট নেই, শুধু আলতো করে চোখের পলক ফেলছে মাত্র। নেহার হালকা পাতলা নরণচরণ দেখে আবির বুক ভরে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওকে কোলে তুলে দাঁড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে পুনরায় মাথাটা চক্কর দিয়ে উঠল ওর। নেহাকে কোলে নিয়েই বারবার হাতের পেছন দিয়ে নাকের ডগা ঘষছে আবির। চোখের সামনে স্থির দাঁড়িয়ে থাকা ইমতিয়াজ আর অয়নকে কেমন ঝাপসা লাগছে দেখতে। বারবার চোখের পলক ফেলেও সেই দৃষ্টি স্পষ্ট হচ্ছে না মোটেই। তবুও নেহাকে কোলে নিয়ে সামনে পা বাড়ালো আবির। সামনে এগোতে এগোতে আবির দেখল ইমতিয়াজ আর অয়ন উদ্বিগ্ন নজরে ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে। ওদেরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আবির নাক টেনে বলল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছিস কেন? ব্রো, তোর নোজ ব্লিডিং হচ্ছে। ইমতিয়াজের কথায় আবির এবার হাতের পিঠ দিয়ে নাকে ঘষা চোখের সামনে এনে দেখল ওর নাক থেকে ফিনকে দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আবির হাতের পিঠ দিয়ে রক্তটুকু পরিষ্কার করতে করতে বলল, ইস ফর ইয়াং সাইড, কিচ্ছু হবে না, চল। কথাটা বলে 2 কদম এগোতেই হাঁটু গেড়ে ধপ করে মেঝেতে বসে পড়ল আবির। ওর কোলে এখনো নেহার নেতিয়ে পড়া ছোট্ট শরীরটা। নিজে বসে পড়লেও নেহাকে শক্ত করে ধরে রেখেছে বুকের মধ্যে। এবার সত্যি সামনের সবকিছু পুরোপুরি ঝাপসা হয়ে গিয়েছে।
অসাড় হয়ে আসছে শরীরের মাংসপেশিগুলো। আবিরের নোজ ব্লিডিংয়ের ঘটনা নতুন কিছু নয়। প্রথম রাশিয়াতে যাওয়ার পরে অতিরিক্ত অবসাদগ্রস্ততা আর দুশ্চিন্তার ফলে প্রায়ই এমনটা হতো। ডাক্তার বলেছিল মাত্রাতিরিক্ত মানসিক চাপে এমনটা হচ্ছে, কিন্তু গত কয়েক বছর দীর্ঘমেয়াদী চিকিৎসার ফলস্বরূপ এটা পুরোপুরি বন্ধ ছিল। অথচ আজ নেহার একটুখানি বিপদে এত বছর ধরে একটু একটু করে উন্নতি করা আবিরের মানসিক স্বাস্থ্যে ধস নেমে এলো মুহূর্তেই। তাহলে আবির আদতে কতটা ডেসপারেট ওর এইটুখানি হাঁটুর বয়সী সৎ বোনের জন্য? এ কেমন প্রেম আর কেমন আসক্তি, সেটাই আপাতত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে ইমতিয়াজ আর অয়ন। আবির হাঁটু গেড়ে বসে নাক থেকে গড়িয়ে পড়া রক্তগুলো হুডির হাতায় মুছতে মুছতে অস্পষ্ট সুরে বলল, অয়ন, আমি বোধহয় সেন্সলেস হয়ে পড়ব। তুই নেহাকে কোলে নে, প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে ওকে সেফলি বাসায় পৌঁছে দিবি। আর ইমতিয়াজ, তুই ভুলেও নেহাকে টাচ করবি না। জ্ঞান ফিরে আমি যদি শুনেছি তুই নেহাকে টাচ করেছিস, তাহলে তুই আর এই জীবনে বাচ্চার বাপ হতে পারবি না। সে ব্যবস্থা আমি নিজ হাতেই করব। ইমতিয়াজ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, টাচ করবো না তোর নেহাকে, কিন্তু অ্যাটলিস্ট তোকে তো ধরতে দে, পড়ে যাচ্ছিস তুই। আবির সে কথা আদৌ শুনছে কি শোনেনি কে জানে। সালটা 2016। নিলয় তখন 20 বছর বয়সী যুবক, আর আদনান সাহেব দ্বিতীয়বারের মতো বিয়ে করে। বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে নিলয়ের তেমন কোনো মাথা ব্যথা ছিল না তার। আসলে তার মধ্যে আবেগ অনুভূতি জিনিসটা কাজ করতো না, করবেই বা কি করে? 5 বছর বয়সে মা হারিয়েছে। ভালোবাসা কী জিনিস সেটা শেখানোর মতো কেউ ছিল না। বাবা নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকত, সম্পূর্ণ আবেগ আর ভালোবাসাহীন হয়েই বেড়ে উঠেছে। নিলয় সারাদিন রাজনীতির কাজে ব্যস্ত থাকত, আর যখন ইচ্ছা তখন নিজের বাইক নিয়ে বেরিয়ে পড়ত। বাবার অঢেল সম্পদ, ব্যবসা বাণিজ্যে কোনো ইন্টারেস্ট ছিল না ওর। ছন্নছাড়া এক যুবক। নিলয় বাচ্চা কাচ্চা পছন্দ করতো না, বিশেষ করে যেই বাচ্চাগুলো বেশি ছোটাছুটি করে ওদের তো সহ্যই করতে পারতো না। নেহা ছিল খুব চঞ্চল, সারাদিন এদিক সেদিক দৌড়ঝাঁপ করত। রুবিনা শেখ নেহাকে একজোড়া রূপোর নুপুর পরিয়ে দিয়েছিল। সেই খুশিতে 10 বছর বয়সী নেহা সেই নুপুর পায়ে দিয়ে পুরো বাড়ি হেঁটেছে। নিলয়ের ঘরের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করেছে। ঘুমন্ত নিলয় নুপুরের শব্দে আর ঘুমোতে পারল না। এক প্রকার বিরক্ত হয়েই বিছানা থেকে উঠে এসে দরজা খুলে নেহাকে দেখতে পায়। ধমকে সুরে নেহাকে কাছে ঢেকে এনে টপাস টপাস করে 2টো চড় দিয়ে নুপুর জোড়া খুলে নিজের কাছে রেখে দেয় আর নেহাকে ভাগিয়ে দেয়। ছোট্ট নেহা কাঁদতে কাঁদতে চলে যায় রুবিনা শেখের কাছে। রুবিনা শেখ মেয়েকে আদর করে শান্ত করে। এরপর থেকে নেহা ভুল করেও নিলয়ের ঘরের কাছেও যেত না। ভুল করে যদিও নেহা নিলয়ের সামনে পড়তো, তাহলে নিলয় ছাড়তো না, 2-একটা থাপ্পড় তো দিতই। দেখতে দেখতে 2 মাস চলে গেল। নেহা এখন আর নিলয়ের সামনে আসে না ভুল করেও। একদিন আদনান সাহেব আর রুবিনা শেখ একটা পার্টিতে যায়। বাড়িতে শুধু নেহা আর নিলয়। নিলয় নিজের ঘরে শুয়ে আছে। নেহা এত বড় বাড়িতে একা একা ভয় পাচ্ছে, তাই ভাবলো একবার যাবে নিলয়ের ঘরে। আবার ভাবলো যদি থাপ্পড় দেয়। অনেকক্ষণ ভাবনা চিন্তার পর ঠিক করলো সে যাবে নিলয়ের ঘরে। হঠাৎ করে কারেন্ট চলে গেল। নেহা খুঁজে খুঁজে একটা মোমবাতি বের করে জ্বালিয়ে সেটা নিয়ে চলল নিলয়ের ঘরের দিকে। দরজা আজ লক করা ছিল না। নেহা দরজা খুলতেই নিলয় কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, কে ওখানে? নেহা ভয়ে ভয়ে উত্তর দিল, নিলয় ভাই, আমি নেহা। কেন এসেছিস? চলে যা। আসলে বাড়িতে কেউ নেই, আমার একা একা ভয় করছে। সত্যি বলছি, আমি আপনাকে বিরক্ত করব না, শুধু চুপ করে বসে থাকবো। মা আসলেই চলে যাব আমি। নিলয় আর কিছু বলল না। বলবে কি করে? বলার মতো ইচ্ছে শক্তি তার মধ্যে নেই। গত 2 দিন ধরে সে জ্বরে নিজের ঘরে পড়ে আছে। আদনান সাহেব একবার দেখে গেছে আর কাজের লোকেদের বলেছে খেয়াল রাখতে। নেহা নিলয়ের পায়ের কাছে বসলো। নেহা বসতেই নিলয় তার পা টেনে সরানোর চেষ্টা করলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। উল্টো পা এসে পড়ল নেহার কোলে। নেহা নিজের কোলে গরম কিছু আভাস পেয়ে সেটা দেখার চেষ্টা করলো। নিলয়ের পায়ে হাত দিয়ে দেখে পা আগুন হয়ে আছে। নেহা নিলয়ের পা কোল থেকে সরিয়ে উঠে আসে নিলয়ের মাথার পাশে।
এক হাতের তালু নিজের কপালে রেখে অন্য হাতের তালু নিলয়ের কপালে রাখে। তীব্র জ্বরে গা পুড়ে যাচ্ছে তার। এটা বুঝতে পেরে নেহা বলল, নিলয় ভাই, আপনার তো অনেক জ্বর। হোক জ্বর, তাতে তোর কি? চুপচাপ এক কোণে বসে থাক, নয়তো লাথি মেরে বের করে দেবো ঘর থেকে। নিলয়ের এমন কথা শুনে নেহা মোমবাতিটা নিয়ে চলে গেল। নিলয় বাঁকা হেসেই বলল, ইচড়ে পাকা মেয়ে আহ্লাদ করতে এসেছে, মায়ের কথা শুনে পালিয়ে গেছে। নিলয়ের কথাটা শেষ হতেই নেহা এক হাতে পানির বাটি আর অন্য হাতে মোমবাতি নিয়ে আবারও আসলো নিলয়ের ঘরে। মোমটা বেড সাইড টেবিলে রেখে পানির বাটিতে একটা ন্যাকড়া ভিজিয়ে সেটা ভালো করে নিগড়ে নিলয়ের কপালে রাখলো। নিলয় বেশ বিরক্ত হয়েই বলল, কি করছিস? সর, এসব করতে হবে না তোর, চুপ করে বসে থাক। মা বলে জ্বর হলে এমন করে পট্টি দিলে জ্বর কমে যায়। আপনার খুব জ্বর আর আপনার খুব কষ্ট হচ্ছে, তাই না? জানেন, আমার যখন জ্বর হয় তখন আমার খুব কষ্ট হয়। আমার আপনার কষ্ট দিকে খারাপ লাগছে। প্লিজ আপনি এই ভেজা কাপড়টা মাথা থেকে ফেলে দিবেন না। আমার করা বেয়াদবির জন্য আপনি কাল আমাকে 2টো জ্বর বেশি দিতে পারেন, কিন্তু আগে আপনি সুস্থ হন। কাঁপা কাঁপা কণ্ঠে নেহা কথাগুলো একদমে বলল। নিলয় অপলক তাকিয়ে আছে নেহার দিকে। মোমবাতির হলদে আলোয় ফর্সা মুখটা অপরূপ সুন্দর লাগছে। তীর তীর করে গোলাপি ঠোঁটজোড়া কাঁপছে। নিলয় চেষ্টা করেও দৃষ্টি সরিয়ে নিতে পারল না। খুব করে ইচ্ছে হলো নেহার ঠোঁট দুটো আলতো করে ছুঁয়ে দিতে। পরক্ষণে নিজের মনের নিষিদ্ধ চাওয়াটা দমিয়ে নিল, এটা ভেবে যে মেয়েটা মাত্র 10 বছর বয়সী। এসব ভাবনার মাঝেই কারেন্ট চলে এলো। নেহা মোম নিভিয়ে দিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ায়, অমনি নিলয় বলে, কোথায় যাচ্ছিস? কারেন্ট চলে এসেছে তাই চলে যাচ্ছি। যেতে হবে না, এখানেই বসে থাক, তোর মা ফিরে এলে চলে যাস। নেহা আর দ্বিমত করল না। এখন যদি সে নিলয়ের কথা না শোনে তাহলে এমন আছে নিলয় উঠে এসে তাকে এক আছাড় মারবে। তাই এক প্রকার ভয়েই চুপ করে বসে রইল নিলয়ের পায়ের কাছে। পায়ের কাছে কেন বসে আছিস? এখানে আয়, আমার সামনে বস। নেহা এবারও বাধ্য মেয়ের মতো নিলয়ের কথা শুনল, গিয়ে বসলো নিলয়ের সামনে। বাচ্চা একটা মেয়ে কত রাত পর্যন্ত আর জেগে থাকতে পারে? বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে। তাও নিলয়ের ভয়ে ঘুমের সঙ্গে এক প্রকার যুদ্ধ করে রাত 11টা পর্যন্ত জেগে রইল। তারপর ঘুমে লুটিয়ে পড়ল নিলয়ের বুকের বাম পাশে। সেদিন রাতে নিলয় 2 চোখের পাতা এক করেনি। সারা রাত জেগে ঘুমন্ত নেহাকে দেখেছে। মনের অজান্তেই নেহা নিলয়ের মনে এক সুপ্ত অনুভূতি দিয়ে গেল। তারপর কিছুদিন চলে গেল। সেদিনের পর থেকে নেহার প্রতি নিলয়ের আসক্তি বাড়তে লাগলো। নেহার নাম উল্টো করে নিজের বুকে লিখে রেখেছে। একজোড়া সোনার নূপুর নেহার জন্য বানিয়ে এনেছে, আর সেটা নিজ হাতে নেহাকে পরিয়ে দিয়েছে। এইসব বিষয়গুলো রুবিনা সে খেয়াল করছে। মুখে কিছু না বলেও মন থেকে সে চায় না নেহা নিলয়ের সঙ্গে দিক। কেটে গেল আরও কয়েকটা দিন। নিলয় খুব রেগে আদনান সাহেবের সঙ্গে কথা বলছে। নিলয় জেনে গেছে তার বাবা আর রুবিনা শেখ মিলে নারী পাচার করছে। তাই সে দুজনকেই এসব ছেড়ে দিতে বলছে, নয়তো নিলয় তাদের ওপর আইনি ব্যবস্থা নেবে। এসব বলে সে বাবার ঘর থেকে বের হয়ে নিজের ঘরে যায়। এই কদিনে নেহা নিলয়কে ভয় করা ভুলে গেছে। তাই যখন তখন সে নিলয়ের ঘরে যেতে পারে। নিলয়কে ঘরে যেতে দেখে নেহাও ওর পিছু পিছু ঘরে ঢুকে যায়। নিলয় ঘরে এসে শার্ট খুলে নেয়, আর বুকের বাম পাশে ইংরাজি অক্ষরে হানি লেখাটা নেহা দেখতে পায়। নিলয় ভাই, আপনার কি খাতা কেনার টাকা নেই? নেহার এমন প্রশ্ন শুনে নিলয় ভ্রু কুঁচকে তাকায় আর জিজ্ঞেস করে, খাতা কিনে আমি কি করব? আর তুই এই কথা কেন জিজ্ঞাসা করছিস? সবাইকে দেখি খাতায় অনেক কিছু লেখে, আর আপনি লিখেছেন আপনার বুকে, তাই জিজ্ঞেস করলাম। নেহার কথায় নিলয় খুব হাসল। তারপর নেহার দিকে ঝুঁকে ওর নাক টেনে বলল, খাতা কলম নিয়ে লেখার বয়স আমার নেই, এখন আমার বয়স অন্য কিছু দিয়ে লেখার। তুই এখন এসব বুঝবি না, যখন বয়স হবে তখন তুই আর খাতা কলম লিখতে চাইবি না। নেহা বুঝল না নিলয় কি বলল। হুঁ শব্দ করেই মনটা খারাপ করে আবার বলল, আমাদের স্কুলে একটা ছেলে আমাকে বাজে কথা বলে, আমাকে নিয়ে ঘুরতে যেতে চায় আর হাত ধরে চায়, আবার চকলেট দিয়ে বলে তার সঙ্গে প্রেম করতে। নেহার কথা শুনে নিলয়ের রাগটা তরতর করে বেড়ে যায়।
নেহার কাছ থেকে সেই ছেলের ঠিকানা নিয়ে চলে যায়। সেদিন নিলয় সেই ছেলেটাকে বেধড়ক পিটিয়েছিল, আর সেদিন রাতেই ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। নিলয়কে আদনান সাহেব নির্জন এক জায়গায় ডেকে কথা বলার জন্য। শোনো নিলয়, তুমি আমার ছেলে, আমার পর তুমি আমার সকল ব্যবসার দায় সামলাবে, তাই এখন থেকে সব কিছু বুঝে নাও। বাবা, আমি তোমার কোনো ব্যবসা বিন্দু পরিমাণ আগ্রহ রাখি না। আমি আমার মতো ঠিক আছি, আর তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, এইসব কাজ থেকে নিজেকে ফিরিয়ে আনো, তোমার ভবিষ্যৎ ভালো হবে না। আমি তো ব্যবসা গুটিয়ে নেওয়ার জন্য তোমার পরামর্শ চাইনি, আমি ব্যবসা বাড়ানোর জন্য তোমার পরামর্শ চাই। আর তাছাড়া আমার হসপিটালের কাজ তুমি নিতে পারো, হিউম্যান অর্গানের বিজনেসটাও কিন্তু ভালো, মন্দ না। পুরো দেশ জানে আদনান একজন বিজনেসম্যান, শুধু নিলয় জানে আদনান একজন সায়েন্টিস্ট। নিলয়ের মায়ের মৃত্যুর পর আদনান ডাক্তারি পেশা ছেড়ে দেয়। নিলয় ভেবেছে হয়তো তার মায়ের মৃত্যুর শোকে আদনান নিজেকে গুটিয়ে নিয়েছে। সে ভাবতে পারেনি আদনান এমন জঘন্য কাজ করবে। নারী ব্যবসায় ভালো প্রফিট আছে বুঝলে। ফরেনাররা অল্প বয়সী মেয়ে চায়, আর অল্প বয়সী মেয়েদের চাহিদা খুব বেশি। ভাবছি নেহাকে ফরেনারদের কাছে। এতক্ষণ আদনান যা যা বলেছিল সব নিলয় ঠান্ডা মাথায় শুনছে, কিন্তু এবার আদনান যেটা বলল সেটা শুনে নিলয় আর নিজেকে ঠিক রাখতে পারল না। আদনান কথা শেষ করার আগে নিলয় তার পাঞ্জাবির কলার চেপে ধরে আর বলে, খবরদার, তুমি ওর আশেপাশে যাওয়ার চেষ্টা করবে না, ভুলেও ওকে টাচ করার কথা ভাববে না, তাহলে আমি ভুলে যাব তুমি আমার জন্মদাতা পিতা। কথাটা বলে আদনান সাহেবের কলার ছেড়ে দেয় নিলয়, আর সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। দু কদম যেতেই আদনান নিলয়ের পিঠে গুলি করে দেয়। একটা বা দুটো গুলি না, পুরো এক রাউন্ড গুলি নিলয়ের পিঠে গেঁথে যায়। নিলয় পিছন থেকে সামনে ফিরতেই আদনান সাহেব আরও এক রাউন্ড গুলি নিলয়ের বুকে গেঁথে দেয়। নিলয় যেন ভাবতেই পারছে না আদনান নিজের ছেলের বুকে গুলি চালিয়েছে। তখন অজান্তেই নিলয়ের চোখে পানি চলে আসে, আর ভারসাম্য হারিয়ে নিলয় মাটিতে লুটিয়ে পড়ে। আদনান সাহেব নিলয়ের কাছে এসে আর রাগে গলায় বলে, এই পৃথিবীতে আমি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসি না, আমার কাছে আমার স্বার্থ খুব প্রিয়। তুই আমার ছেলে হয়ে আমার জন্য হুমকি হয়ে দাঁড়িয়ে আছিস। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দেব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আর আমি কোনো কালসাপ বাঁচিয়ে রাখি না, তাই তুই মরে যা। কথাটা বলেই আদনান উঠে চলে যায়, আর মাটিতে লুটিয়ে পড়ে থাকে নিলয়ের নিথর দেহটা। কিছুক্ষণ পর সেখানে আসে মেহরাব খানের খাস লোক আলী। মেহরাব খান এক আগন্তুকের মাধ্যমে জানতে পারে আদনান তার ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরপরই গুম করে দেয়। সেই রাগে ক্ষোভে মেহরাব খান নিলয়কে মারার জন্য মরিয়া হয়ে ওঠে। মেহরাব খান নিলয়কে মারতে আলীকে পাঠায়। আলী যখন সেই নির্জন স্থানে পৌঁছায় তখন দেখে মাটিতে নিলয়ের নিথর দেহ পড়ে আছে। আলী নিজের সঙ্গে থাকা দুজন লোককে বলে একটা গর্ত খুঁড়ে নিলয়কে যেন দাফন করে দেয়। আলী নিজের ফোন বের করে মৃত নিলয়ের কয়েকটা ছবি তুলে নেয় এবং সেই ছবিগুলো মেহরাব খানকে দেখায়। নিলয় এখন সকলের কাছে মৃত। নিলয়কে মাটি চাপা দিয়ে আলী তার লোক নিয়ে সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পর সেখানে আসে এক আগন্তুক। মাটি খুঁড়ে নিলয়কে বের করে আর খুব গোপনে নিয়ে যায় জঙ্গলের ভেতর এক কাঠের বাড়িতে। সেখানে নিলয়ের বুক থেকে গুলিগুলো বের করে পরের দিন রাতে ফ্লাইটে পাঠানো হয় রাজশাহী তামিমের কাছে। তামিম ছিল রাস্তার টোকায়। আগন্তুক একদিন তামিমের সততা দেখে তাকে নিজের ছেলের পরিচয় দিয়ে দেশের বাইরে পাঠায় সুশিক্ষার জন্য, আর তামিমের নাম দেয় ইমতিয়াজ আহমেদ তামিম। নিলয়কে তামিমের নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সুস্থ করে তোলে। দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়।
নিলয় ওর জীবনের সব কিছু বলে, এমনকি নেহার বিষয়টাও বলে। তখন তামিম নিলয়ের বর্ণনা শুনে নেহাকে দেখার আবদার করে। নিলয় ফোন বের করে দেখায় নেহার একটা ছবি। অমনি তামিম নেহার প্রশংসা করে। নিলয় নেহার দিক থেকে খুব হিংসুটে। সে চায় না অন্য কেউ নেহাকে নিয়ে কথা বলুক বা দেখুক। রাশিয়ায় থাকাকালীন সময়ে একদিন আব্বা নামের লোকটা তামিমকে ফোন করে বলে রেড লাইট এরিয়াতে যেতে, সেখানে একজন তাদের অপেক্ষা করছে। তামিম আর নিলয় সেখানে যায়। বিভিন্ন দেশের মেয়েরা সেখানে দাঁড়িয়ে আছে গ্রাহকের জন্য। তামিম আর নিলয় আব্বার দেওয়া ঠিকানায় যায়। সেখানে গিয়ে তামিমের চক্ষু ছানা ভরা। ওদের বয়সী একটা মেয়ে কতগুলো রাশিয়ান লোকদের মারছে। কখনো হাত চলছে ঝড়ের গতিতে, তো পা চলছে ঘূর্ণিঝড় হয়ে। মেয়েটা তামিম আর নিলয়কে দেখে ইশারায় ভেতরে আসতে বলে। ওরা ভেতরে যায়। মেয়েটা নিজের কাজ শেষ করে নিলয় এবং তামিমের সামনে গিয়ে বসে। কেমন আছিস ভাই? ভাই ডাকটা শুনে নিলয় থমকে গেল এক মুহূর্তের জন্য। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। মৌসি হয়তো বুঝল নিলয়ের চোখের ভাষা। মুচকে হেসে বলতে শুরু করলো, আমার নাম মাইশা আহসান মৌসি, আদনান আহসানের প্রথম সন্তান। নিলয় বাক শক্তি হারিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তামিমও চুপ। মৌসি আবারও হেসে বলতে লাগলো, আমাদের বাবা আদনান আহসান কখনোই চাননি তার গোপন ব্যবসার কথা জানাজানি হোক। সকলের সামনে সে খুব সাধারণ মানুষ, আর তার পিছনে রয়েছে ভয়ঙ্কর এক দানব। আমার মা রুকাইয়া শেখ আমার ভূমিষ্ঠের 2 মাস পর জানতে পারে আদনান আহসান হিউম্যান অর্গানের চোরাচালানের সঙ্গে জড়িত। মা আদনান সাহেবকে বলেছে এসব ছাড়তে, কিন্তু আদনান সাহেব সেটা করেনি। সে আমার মাকে মেরে ফেলার চিন্তা করে। মা বুঝতে পারে যে আদনান আমাদেরকে মেরে ফেলতে চায়। মা আমাকে এক কাজের মেয়ের সাহায্যে ঢাকায় পাঠিয়ে দেয়, আর আমার মাকে আদনান খুন করে, আর মায়ের সকল অর্গান বিদেশে বিক্রি করে দেয়। আমার বেড়ে ওঠা ঢাকায়। আমার খালামণি রুবিনা শেখ, সে আমাকে লালন পালন করে। নিজের প্রিয় বড় বোনের মৃত্যুর বদলা নিতে রুবিনা শেখ বিয়ে করে আদনানের চিরশত্রু মেহরাব খানকে। রুবিনা শেখকে আদনান চিনত না, কারণ খালামণি ঢাকায় লেখাপড়া করত। কখনো দেখা হয়নি ওদের। রুবিনা খালা আমাকে নিয়ে মেহরাব খানের বাড়িতে থাকে। আমার তখন 9 বছর বয়স। বিয়ের 1 বছরের মাথায় খালামণি এক ছেলে সন্তানের জন্ম দেয়। খালামণি আগেই আব্বার সাহায্যে আমাকে আর তার ছেলেকে সরিয়ে দেয়। তার 20 মিনিট পর জন্ম নেয় নেহা। খালামণি নেহার জন্মের 4 বছর পর আলীকে জানায় আদনান তার ছেলেকে গুম করে দিয়েছে। আলী মেহরাব খানকে জানায় এ বিষয়ে, কিন্তু এটা বলে না যে রুবিনা শেখ স্বয়ং তাকে এ খবর দিয়েছে। মেহরাব খান খালামণিকে তালাক দিয়ে দেয়, আর এই সুযোগে আদনান রুবিনা খালাকে বিয়ে করে নেয়। তারপর রুবিনা খালা জানতে পারে আদনানের হিউম্যান অর্গান সাপ্লাইয়ের ব্যবসায়ের কথা। খালামণি আদনানের বিশ্বাস জেতার জন্য নারী পাচার চক্রের সদস্য হয়ে যায়, আর আমাকে রাশিয়ানদের কাছে তুলে দেয়, কিন্তু প্রস্টিটিউট হিসেবে না, তার প্রতিনিধি হিসেবে। কিন্তু আদনান জানে রুবিনা শেখ তার বোনের মেয়েকে বিক্রি করে দিয়েছে। তারপর কি হয়েছে সেটা আমরা সবাই জানি। এইটুকু বলে থামল মৌসি। তামিম একদম চুপ, কোনো কথা নেই মুখে। কিন্তু নিলয় চুপ রইতে পারল না। ধরা গলায় জিজ্ঞেস করলো, আমার মাকেও কি? আর বলতে পারল না নিলয়। মনে সাহস পেল না সে। মৌসি উঠে এসে নিলয়ের সামনে বসল। নিলয়ের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে একটা চুমু খেয়ে বলল, আমাদের মায়েদের সঙ্গে যা হয়েছে তা খুব খারাপ হয়েছে, আর আমাদের সঙ্গে যা হয়েছে তা আদনানের বিনাশের জন্য হয়েছে। তুই আমার ভাই, আমার ছোট ভাই। তোকে আমি এত বছরের কষ্টের পর নিজের কাছে পেয়েছি। আমি আর কোনোভাবেই তোকে হারাতে পারবো না। আমি তোর মায়ের মতো হয়ে তোকে আগলে রাখবো, আর তুই আমার মাথার উপর ছায়া হয়ে থাকিস। কথাটা বলেই কেঁদে উঠল। নিলয় মৌসির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বাড়ি ফিরে যাওয়ার সময় হয়েছে, তৈরি হয়ে যা, একটা একটা কাজের হিসাব নিব আমি।
এতক্ষণ তামিম সবটা শুনল। সব শুনে ভেবে দেখল তারও এই পৃথিবীতে আপন বলতে তেমন কেউ নেই, আর এই কয়েক বছরে নিলয় তামিমের খুব কাছের হয়ে গিয়েছে। তাই সে সিদ্ধান্ত নিল সেও বাংলাদেশ ফিরবে ওদের সঙ্গে। আর একটা বিশেষ কারণ হলো তামিম মৌসিকে প্রথম দেখেই ফিদা। বয়সে বড় সেটা ম্যাটার করে না, ভালোবাসাটা আসল। বয়স তো কেবল একটা সংখ্যা মাত্র। এরপর ওরা বাংলাদেশে ফিরে আসে। কয়েক বছর ওরা তিনজন আত্মগোপন করে রাখে। এরই মধ্যে তামিম নিজের মনের কথা মৌসিকে বলে। মৌসি সরাসরি কোনো জবাব দেয় না, কিন্তু তার কথাই বোঝাই যায় সেও তামিমকে ভালোবাসে। এদিকে নিলয় মৌসিকে বড় বলে সম্মান দিতে নারাজ। সে কোনো মতেই মৌসিকে তুমি বলে ডাকতে পারবে না। তাই তিনজনের বিশেষ এক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হলো তারা সবাই একে অপরকে তুই বলেই ডাকবে। অতিরিক্ত ভ্যাপসা গরমে নেহা হাঁসফাঁস করছে। এটা দেখে অয়ন সহসা বাটন প্রেস করে গাড়ির চিনের জানালা কাঁচটা নামিয়ে দিল। সঙ্গে সঙ্গে নিদারুণ কুয়াশা ভেজা বাতাস এসে আছড়ে পড়ল নেহার চোখে মুখে। এবার সত্যিই একটু শান্তি লাগছে। ঠান্ডা বাতাসে একটা বড় সড়ো নিঃশ্বাস ছেড়ে অয়নকে উদ্দেশ্য করে নেহা বলে, ধন্যবাদ। অয়ন নেহার কথায় নিঃশব্দে হ্যাঁ সূচক মাথা নাড়ালে নেহা পুনরায় বলল, নিলয় ভাই এখন কেমন আছেন? অয়ন স্টিয়ারিংয়ে দক্ষ হাত চালাতে চালাতে বলল, জ্ঞান ফেরেনি এখনো, জ্ঞান ফিরলে সুস্থ হয়ে যাবে। ইটস নট আ বিগ ডিল, দুশ্চিন্তা করিস না। অয়নের কথায় নেহা আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড়িয়ে বলল, নিজের প্রতি এত কেয়ারলেস কেন সে? নেহা আনমনে বলা কথাটা বোধহয় অয়ন শুনেছে, তাই ও সামনে তাকিয়েই বলল, নিজের প্রতি কেয়ারলেস হতে পারে, কিন্তু তোর প্রতি নয়। অয়নের কথায় নেহা সচকিত দৃষ্টি নিক্ষেপ করলো ওর পানে। পরবর্তীতে কথার পাছে কিছু বলতে যাবে তার আগেই অয়ন বলল, এসে গেছে। চলে আসা তরুণ নেহার আর কথা বাড়ানো হলো না, তাই চুপচাপ নেমে গেল গাড়ি থেকে। গাড়ি থেকে নেমে অয়নকে বিদায় জানিয়ে অপটু পায়ে ধীরে ধীরে এগিয়ে গেল বাড়ির সদর দরজার সামনে। শরীরে প্রচণ্ড জ্বর আর মাথা ব্যথা, হাত পাগুলো শক্তিহীন অসাড় হয়ে আছে। সুন্দর লম্বা চুলগুলো জটলা পাকিয়ে কোনো মতে পিঠে পড়ে আছে। সুন্দর মাখনের মতো মসৃণ মুখটা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। চোখ দুটো ঢুকে আছে কোটরে। শরীরের এহেন অবস্থা নিয়েই সদর দরজার বাইরে দাঁড়িয়ে কলিং বেল চাপল নেহা। দরজা খুলে দিল রুবিনা শেখ। মেয়ের এমন অবস্থা দেখে সে আর স্থির থাকতে পারল না। এগিয়ে গিয়ে নেহাকে ধরল। জ্বরে সারা শরীর পুড়ে যাচ্ছে। রুবিনা শেখ নেহাকে নিয়ে ওর রুমে শুইয়ে দিল। তারপর বাইরে বের হয়ে মৌসিকে কল দিয়ে সবকিছু জানালো। রাগে ক্ষোভে পাগল হয়ে যাচ্ছে সে, নিজেকে কোনোভাবে শান্ত করতে পারছে না। একটা গুহায় ক্ষত বিক্ষত শরীর নিয়ে লুকিয়ে আছে আদনান সাহেব। সে কোনো মতেই গতকাল রাতের হিসেব মেলাতে পারছে না। সে নিজ হাতে নিলয়ের বুকে 2 রাউন্ড গুলি গেঁথেছিল, তাহলে সে কিভাবে বেঁচে রইল? নিলয়ের এমন হঠাৎ ফিরে আসা সে কিছুতেই মেলাতে পারছে না। আর অন্যদিকে রাশিয়ান মাফিয়ারা তার পিছু ছাড়ছে না। এই যাত্রায় নিজের ছেলের হাতে না হলেও মাফিয়াদের হাতে নিশ্চিত মরতে হবে তার। কিন্তু এত সহজে সে হার মানবে না। সে আবারও যাবে নিলয়ের মুখোমুখি হতে। রাত 8টা। রুবিনা শেখ নেহার পাশে বসে আছে। নেহার জ্বর আগের থেকে অনেকটা কমে গেছে। রুবিনা শেখ বসা থেকে উঠে নেহার জন্য খাবার আনতে যাবে এমন সময় হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে নিলয়। চোখ দুটো লাল টকটকে, দেখতে খুব ভয়ঙ্কর লাগছে। এলোমেলো চুল, হাতে ব্যান্ডেজ। এখন হসপিটালে পোশাক পরে আছে। রুবিনা শেখ নিলয়কে দেখে কোনো প্রতিক্রিয়া দেখালো না। নিলয়ের পিছন পিছন ঘুরে ঘরে ঢুকলো তামিম, মৌসি, মোহনা আর অয়ন। রুবিনা শেখ অয়নকে দেখে সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না, চলে যায় রান্নাঘরে। অয়নও রুবিনা শেখের পেছন পেছন চলে যায়। ওদিকে নিলয় নেহার পাশে বসে ওর মাথায় হাত বোলাচ্ছে আর মিনমিন করে বলছে, সরি রে হার্টবিট, আমি অনেক দেরি করে ফেলেছি আসতে। আই এম সরি। নিলয়ের মিনমিন করে বলা কথা হয়তো নেহা শুনতে পেল। চোখ খুলে নিলয়কে পাশে দেখতে পেয়ে জলদি করে উঠে বসে নিলয়ের নীলজে মনির চোখের দিকে তাকিয়ে বলে, কেন চলে গিয়েছিলেন আর কেনই বা ফিরে এলেন? সরি। 4টা বছর ধরে নিজেকে অপরাধী ভেবে গেছি।
বারবার মনে হয়েছে আমার সেদিনের দেওয়া বিচারের জন্যই আপনি বাড়ি ছেড়ে চলে গেছেন। আপনি যাওয়ার পর আমার খুব জ্বর হয়েছে। বারবার আপনাকে দেখতে চেয়েছি, মায়ের কাছে জেদ ধরেছি, কান্না করেছি। আমার পাগলামি মা দেখতে না পেরেই আমাকে মেরেছে। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়েছি। জ্ঞান ফিরতেই আপনাকে ভুলে গেছি, তাও সম্পূর্ণ না। আধ হয়তো স্মৃতি মনে রেখে এতগুলো বছর ধরে আপনার অপেক্ষা করেছি। এসব আপনি জানতেন, জেনেও কেন এত কাছ থেকেও নিজেকে লুকিয়ে রেখেছেন? আমাকে কষ্ট দিতে আপনার এত ভালো লাগে নিলয় ভাই? নিলয় চুপ করে আছে, কিছুই বলছে না। নির্বাক হয়ে শুনছে প্রিয়তমা প্রিয়সীর অভিমানী কথা। মৌসি আর তামিম ওখানে এক রেখে চলে যায় বাড়ির বাগানের দিকে। বাগানে থাকা দোলনায় বসে মৌসি একটা দীর্ঘশ্বাস নেয় আর তামিমের কাঁধে মাথা রেখে বলে, আমি খুব ক্লান্ত তামিম, আমার আর এমন করে বাঁচতে ইচ্ছে করছে না। আমার স্বপ্ন ছিল আমার একটা ছোট্ট সংসার হবে, ছেলে মেয়ে হবে। সারা দিন ছেলে মেয়ে সংসার নিয়ে ব্যস্ত থাকবো, আর দিন শেষে প্রিয় মানুষটার বুকে মাথা রেখে শান্তির ঘুম ঘুমোবো। তামিম মৌসির এমন কথা শুনে আর বসে থাকলো না। জলদি করে উঠে গিয়ে বাগান থেকে একটা ফুল ছিঁড়ে এনে হাঁটু গেড়ে বসলো মৌসির সামনে আর পরাস্ত সৈনিকের মতো বলল, তোর সব স্বপ্ন পূরণ করব, তোকে একটা সুন্দর সংসার দেব, বাচ্চা কাচ্চা দিয়ে ঘর দুয়ার ভরে দেব। তুই চাইলে আমরা একটা ফুটবল টিমও বানাতে পারি, সমস্যা নেই। আমার হাত পা মাথা চোখ মুখ বুক কলিজার নাড়ি ভুঁড়ি কিডনি সব তোর নামে করে দিব। যখন তো রাগ হবে তখন তুই নির্দ্বিধায় আমার গোষ্ঠীর ষষ্ঠী করে দিস, কিচ্ছু বলবো না। শুধু বিয়ে করার জন্য হ্যাঁ বলে দে জান। আমার মতো অকর্মার ঢেকিকে বিয়ে করে নে, কথা দিচ্ছি কোনো দিনও তোকে বলবো না জান বাচ্চা কাচ্চা লাগবে না। তামিমের এমন প্রস্তাব হয়তো পৃথিবীর কোনো পুরুষ কোনো মেয়েকে দেয় না। মৌসি জানে তামিম তার জন্য কতটা পাগল। চোখে পানি নিয়ে হেসে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে। ওদিকে রুবিনা শেখ রান্নাঘরে সবার জন্য খাবার রেডি করছে। অয়ন পিছনে দাঁড়িয়ে বলে, আমার কি দোষ ছিল? সেদিন কেন আমাকে এতিমখানায় রেখেছিলেন? রুবিনা শেখ কোনো উত্তর করে না, নিজের মতো কাজ করেই যাচ্ছে। অয়ন আবারও বলে, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কারণ আমি জানি আপনি সবসময় আমার সুরক্ষার জন্য নিজেকে আমার কাছ থেকে দূরে রেখেছেন। নিলয় ভাই সেদিন রাতে আমাকে ক্যাফেতে বসে সব বলেছে, আমি জানি সবকিছু। তাই ভাববেন না আমি কখনোই আপনার উপর কোনো অভিযোগ রাখবো না। রুবিনা শেখ এবার ধরা গলায় উত্তর করলো, আমি জানতাম আমার জীবন এত সহজ না, আর আমি প্রতিশোধ নেওয়ার নেশায় অনেক কিছুই করেছি। আমি জানতাম আদনান আমাকে পেতে চায় আর মেহরাব আমাকে ছাড়তে নারাজ, কিন্তু ছেলে সন্তান ছাড়া মেহরাব অচল। তাই নিজের স্বার্থ হাসিল করতে তোমাকে সেদিন নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিই। এখন চাইলে তুমি অনেক কথাই বলতে পারো, শাস্তিও দিতে পারো। একবার মা বলে ডাকতে পারি আপনাকে? রুবিনা শেখ ইস্পাতের মতো কঠিন মহিলা অয়নের একটা কথার কাছে দুর্বল হয়ে গেল। কান্না করতে করতে অয়নকে জড়িয়ে ধরে, আর অয়নও অজস্রবার মা ডেকেই যাচ্ছে। নিলয় নেহাকে নিজের বুকের সঙ্গে মিলিয়ে বসে আছে। নেহাও চুপ করে তার বুকে গুটি মেরে বসে আছে। খুব জোরে নেহার ইমার্জেন্সি পেয়েছে, কিন্তু নিলয়ের ভয়ে সেটা বলতে পারছে না। খুব কষ্ট সাহস করেই বলেই দিল, নিলয় ভাই আমাকে একটু ছাড়ে, আমি একটু ওয়াশরুমে যাব। নেহার এই কথাটা রাগ করার মতো কোনো কথা ছিল না, তাও নিলয় খুব রেগে ধমক দিয়ে বলে, এই তুই আমাকে ভাই ডাকবি না, একদম ডাকবি না বলে দিলাম। আমি তোর কোনো ভাইটাই না, যখন দেখি তখনই ভাই ভাই ডেকে যাস। এই বল আমি তোর কেমন ভাই? আর ভাইয়েরা কি কখনো নিজের বোনের ঠোঁটে চুমু খায়? হ্যাঁ? নেহা বোকা বোকা তাকিয়ে আছে। সে ভাবতে পারেনি ভাইটাকে নিলয় এত কিছু বলবে, আর এমন বেলাগাম বলবে। নেহা ভয়ে কিছু বলার সাহস পেল না। আস্তে আস্তে ওয়াশরুমে ঢুকে দরজা লক করে দিল আর বলল, আপনি এত বড় মানুষ, আপনাকে তো আর নাম ধরে রাখতে পারি না। আর নিলয় ভাইকে ভাই না ডেকে আপনাকে কি বলে ডাকবো সেটাও তো কখনো বলে দেননি। নিলয় চোখ বন্ধ করে নিজের রাগটা দমিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আগে তুই বের হ, তারপর বলছি তোকে কি বলে ডাকবি আমায়। সেদিনের মতো সবাই সবার সঙ্গে কথা বলে যার যার মতো করে চলে যায়। আগামী মাসে মৌসা আর তামিমের বিয়ে। অয়ন আর মোহনার বিষয়ে রুবিনা শেখ মোহনার পরিবারের সঙ্গে কথা বলবে। বাকি রইল নেহা আর নিলয়ের ব্যাপারটা। সেটা নিয়ে ভাবার কিছু নেই। রুবিনা শেখ চাইলেও নিলয়কে নেহার থেকে দূরে রাখতে পারবে না।
অয়ন আর মৌসি রান্নাঘরে দুজন মিলে কফি বানাচ্ছে। নিলয় আর তামিম মিলে কিছু একটা নিয়ে আলোচনা করছে। ওদের আলোচনার মাঝেই তামিমের ফোনটা বেজে ওঠে। আব্বা কল করেছে। তামিম হাসি হাসি মুখে কলটা রিসিভ করে আর সালাম দিয়ে হ্যালো বলে। হ্যালো আব্বা, কেমন আছেন? তোর আব্বা এখন উত্তম মধ্যম খেয়ে চেয়ারে বসে ঝিমাচ্ছে। তামিম ফোনটা স্পিকারে দেয় আর মেহেরাব খান আবারও বলে, এতদিন শুধু ভেবে গেছি শহরে নতুন লোকাল হিরো আসলো কোথা থেকে। আজ ভাবনার অবসান হলো। এই শালা আলিয়া আমাকে এতদিন অন্ধকারে রেখে আদনানের ছেলেকে বাঁচায়, আর আমার ছেলেকে এতিমখানায় রেখে নিজের ছেলের পরিচয় দিয়ে বড় করেছে, আর আমাদের ছেলেদেরকে আমাদের বিপক্ষে লাগিয়ে দিয়েছে। আদনান আজ মেহেরাব খানের সঙ্গে দেখা করে আর নিজেদের মধ্যে সকল কিছু ক্লিয়ার করে নেয়। আলীর বিষয়টা সন্দেহর তালিকায় রাখে মেহেরাব খান, কিন্তু আলীর ফোন চেক করে রুবিনা শেখের সঙ্গে কথা বলার রেকর্ডিং পেয়ে যায় আর সন্দেহ দূর করে আলীকে বেঁধে খুব পেটায়। মেহেরাব খান তামিমের সঙ্গে কথা বলার সময় পাশ থেকে আদনান বলে ওঠে, শুধু তোমাদের আলী বাবাকে একা বেঁধে রাখিনি, তোমাদের প্রিয় রবিনা শেখ আর আমার ছেলের হাঁটুর বয়সী প্রিয়তমাকেও তুলে এনেছি। কথাটা কানে যেতেই নিলয় চোখ বন্ধ করে নিল আর মুষ্টিবদ্ধ হাত। মৌসুমের অয়ন এতক্ষণ দাঁড়িয়ে যতটুকু শুনল তাতে যা বোঝার তারা বুঝে গেছে। চারজন তৈরি হয়ে বেরিয়ে পড়ল পরিবার প্রিয়জনদের বাঁচাতে। পার্বত্য চট্টগ্রাম দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি রহস্য লুকিয়ে আছে এই পাহাড়গুলোর মাঝে। আঁকাবাঁকা সরু রাস্তা দিয়ে খুব সাবধানে হাঁটছে 4 জোড়া পা। রুবিনা শেখ কোনো সাধারণ বুদ্ধিসম্পন্ন মহিলা না। আদনান আর মেহেরাব খান যখন তামিম আর নিলয়ের সঙ্গে কথা বলছে তখন সেই সুযোগে নিজের অ্যাপেল ওয়াচের লোকেশন অন করে দেয়। রুবিনা শেখের লোকেশন মৌসির ফোনে কানেক্ট করা, সেটাই দেখে রেখে ওরা এগিয়ে যাচ্ছে। পাহাড়ে ঘেরা একটা ছোট্ট কাঠের বাড়ি টিম টিম করে জ্বলছে বাতি। বাড়ির সামনে প্রায় অর্ধ শতাধিক প্রহরী দাঁড়িয়ে আছে। অয়ন চুপি চুপি উঁচু একটা জায়গায় চলে যায়, যেখান থেকে বাড়ির বাইরে আর ভেতরে দেখা যায়। মৌসি তামিমকে একটা গভীর চুমু দিয়ে বলে, লাস্ট ফাইট ডার্লিং। তামিম বুঝলো মৌসির মনের ভয়, তাও মুখে কিছু বলল না। রিভলভারে সাইলেন্সার লাগানো, তিনজনেই একের পর এক গুলি করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। বাড়িটার দরজায় পাসওয়ার্ড লাগানো। অয়ন সেটা আনলক করে দিল। বাড়ির ভেতরে ঢুকেই ওরা তিনজন হতবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। ভেতরে রুবিনা শেখ আর নেহাকে মোমের উপর দাঁড় করিয়ে গলায় দড়ি বেঁধে দিয়েছে। মোমের নিচে জ্বলছে আগুন, আর কিছুক্ষণ পরে মোম সম্পূর্ণ গলে যাবে। পাশেই আলী রক্তাক্ত অবস্থায় চেয়ারে পড়ে আছে। আলীর এমন অবস্থা দেখে তামিমের মনটা হু হু করে কেঁদে উঠল। যেই লোকটা তাকে বাবার পরিচয় দিল, আজ তাদের জন্য সে এমন মৃত্যুর মুখে। আদনান এবং মেহেরাব খান নিজেদের সুরক্ষার জন্য কিছু বিদেশি ভাড়াটে গুন্ডা এনেছে। তারা একে একে মায়েশা, তামিম আর নিলয়ের দিকে তেড়ে আসছে। মায়েশা অ্যাথলেটিক হওয়ার কারণে খুব সহজেই ওদের সঙ্গে মারপিট করতে পারছে। নিলয় তার গুপ্ত হাতিয়ার বের করে একের পর এক গুন্ডা পরকালে পাঠাচ্ছে আর নেহার দিকে এগিয়ে যাচ্ছে। নিলয়ের এরূপ দেখে নেহা বিশ্বাস করতে পারছে না এটা নিলয়। সারা গায়ে রক্তের ছিটে নিলয়কে দেখে বড়ই ভয়ঙ্কর লাগছে। নিলয়ের এই রূপ দেখে আদনান খুব ভয় পেয়ে যায়। এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেয়, কিন্তু লাভের লাভ কিছু হয় না। আদনান যেই জানালার কাছে যায়, অয়ন সেখানে শুট করে। তামিম আলীর এমন অবস্থা দেখে নিজেদের মধ্যে নেই, সেও হায়নার মতো হিংস্র হয়ে গেছে। একে একে সকল ভাড়াটে গুন্ডাদের মেরে তবেই ক্ষান্ত হচ্ছে ওরা। এবার অয়ন বাড়ির ভেতরে চলে আসে। বাড়িটাতে এমন শুধু আদনান, মেহেরাব খান আছে। মৌসি ছুটে গিয়ে রুবিনা শেখকে ছাড়ায় আর নিলয় গিয়ে নেহাকে। নেহা ভীষণ ভয় পেয়েছে। নিলয়ের কাছে যেতেই জ্ঞান হারায় সে। নেহাকে আলীর নিকট রেখে আলীর পালস চেক করলো নিলয়, এখনো বেঁচে আছে। নিলয় নেহাকে রেখে তেড়ে এসে আদনানকে ধরে কোনো প্রকার সুযোগ না দিয়ে নিজের সরু ধারালো হাতিয়ারটা দিয়ে ঠিক আদনানের হার্টের মাঝ বরাবর আঘাত করে থাকে আর পাগলের মতো বলতে থাকে, এই প্রত্যেকটা আঘাত আমাদের সকলের কষ্টের উপহার স্বরূপ দিলাম তোকে। আমার মায়ের কি দোষ ছিল? আমার বোনের কি দোষ ছিল? আমার কি দোষ ছিল?
কথা বলছে আর একের পর এক আঘাত করছে। সকলেই নিলয়ের দিকে তাকিয়ে। ঠিক এটারই সুযোগ নিয়ে মেহরাব খান হাতে একটা পিস্তল তুলে নেয়। আদনান আর বেঁচে নেই। তামিম নিলয়কে শান্ত করার জন্য এগিয়ে আসার জন্য পা বাড়াতে মায়েশা মাটিতে লুটিয়ে পড়ে। মেহরাব খান মায়েশার বুকে গুলি করেছে। তামিম মায়েশাকে ধরে কান্নায় ভেঙে পড়ে। অয়ন আর নিজেকে শান্ত রাখতে পারল না। নিজের হাতে থাকা পিস্তলের সবকটা গুলি দিয়ে মেহরাব খানের বুক ঝাঁঝরা করে দিল। দেখতে দেখতে কেটে গেল 3টে বছর। আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটা পার্কে বাচ্চাদের সঙ্গে ছুটছে নেহা আর মোহনা। তামিম একাকী বসে দেখছে সেসব। অয়ন কিছু সুগার ক্যান্ডি নিয়ে এসে বাচ্চাদের ডাকলো। বাচ্চাগুলো দৌড়ে অয়ন মামু বলে ছুটে আসলো সেদিকে। নিলয় আর মায়েশা খাবার নিয়ে আসলো। তামিম উঠে গিয়ে মায়েশার হাত থেকে খাবারগুলো নিয়ে এগিয়ে আসলো। নেহা নিলয়কে দেখে ছুটে আসে। নিলয় আলতো করে নেহার ঠোঁট ছুঁয়ে দেয়। ওদের সকলের বিয়ে একই দিনই হয়েছে। রুবিনা শেখ আর আলী মিলে এই সিদ্ধান্ত নিয়েছে। যদিও মোহনা আর অয়নের বিষয়টা ভিন্ন ছিল, তাও রুবিনা ওদের বিয়ে দিয়ে দেয়। নেহার শারীরিক অবস্থা ভালো না, তাই ডাক্তার এখন বাচ্চা না নেওয়ারই পরামর্শ দিয়েছে। তামিম মায়েশার 2 সন্তান, ওরাও যমজ আয়াত আর আহিল। অয়ন মোহনা এখন এসব নিয়ে ভাবছে না। পার্কের এক কোণে বসে আছে রুবিনা শেখ। নিলয় তার পাশে গিয়ে দাঁড়ায় আর বলে, ধন্যবাদ সেই রাতে আমাকে বাঁচানোর জন্য, ডক্টর রবিনা শেখ। হ্যালো ইউএস, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, এরপর নতুন সিরিজ আসতে চলেছে, তো আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।